হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর স্টাডি মেট। আমি ফিজিক্স টিচার বিষ্ণু স্যার। আজকে আমরা পড়তে চলেছি ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 2, যেটা লেকচার 1-এর অ্যাডভান্স পার্ট। লেকচার 1-এ কী পড়েছি বা লেকচার 2-তে কী পড়বো তার একটা ক্লাসিফিকেশন বা লেকচার লেআউট যেটা বলছি সেটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা আগের দিন যতটুকু পড়েছিলাম সেখানে হচ্ছিল কুলম্বস ল পড়লাম আর ইলেকট্রিক ফিল্ড পড়লাম, এবং সেটা নিয়ে কিছু ডাব্লিউবিতে প্রবলেম সলভ করেছি, বিভিন্ন প্রবলেম কীভাবে ট্রিট করতে হয় তা দেখেছি। আজকে একটু অ্যাডভান্স যাব সেটা নিয়ে। তো প্রথম প্রবলেম শুরু করছি। ধরো ফার্স্ট আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছিল মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক ফিল্ড, এটা নিয়ে স্টার্ট করছি। তো এরকম করে ধরে নাও যে এইটা হচ্ছে নেগেটিভ সাইড একটা, আর এটা হচ্ছে পজিটিভ সাইড। তার মানে বুঝতেই পারছো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কোন ডিরেকশনে যাবে। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এই ডিরেকশনে, এই দিকে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে। তো এইবার এইটা মনে করো একটা অ্যাক্সিস ধরে নিচ্ছি আমি, এরকম ভাবে একটা অ্যাক্সিস ধরে নিচ্ছি, আর এইদিকে একটা অ্যাক্সিস ধরে নিচ্ছি এইরকম। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা সকলেই যে এটা একটা রিজিয়ন, এই রিজিয়নটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো নিচ থেকে উপরের দিকে পাস করেছে। ক্লিয়ার? আর আমরা দুটো অ্যাক্সিস সেট করেছি, একটা এক্স একটা ওয়াই। এখন কোনো পার্টিকেল মানে চার্জ পার্টিকেল এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ধরো এই দিকে একটা ভি ভেলোসিটি নিয়ে এন্টার করলো, ভি ভেলোসিটি নিয়ে। তো তাহলে এই পার্টিকেলটা কি এইভাবেই ভি ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, না এর পাথটা চেঞ্জ হবে বা ট্র্যাজেক্টরিটা চেঞ্জ হবে? পাথ মিন্স ট্র্যাজেক্টরিও বলতে পারো, কি ট্র্যাজেক্টরিটা চেঞ্জ হবে বা ট্র্যাজেক্টরিটা কি টাইপের হবে। তো দেখো সিম্পলি মনে হওয়ার কথা যে এ কনস্ট্যান্ট ভি ভেলোসিটি নিয়ে এই এক্স অ্যাক্সিস বরাবর চলবে না, কারণ যেহেতু এটা একটা চার্জ পার্টিকেল। কি বললাম? যেহেতু এটা একটা চার্জ পার্টিকেল, এর মাস m আছে, এর চার্জ q আছে, এর ভেলোসিটি x ডিরেকশনে যখনই আছে ভালো কথা, কিন্তু যখনই সে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এন্টার করে যাবে তখন ইলেকট্রিক ফিল্ডের জন্য তার উপর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্স কত তোমরা জানো? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফোর্স F ইকুয়ালস টু হয় QE। তাহলে যখনই চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এন্টার করলো তখনই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে। তাহলে ফোর্সটা অবভিয়াসলি এই আপওয়ার্ড ডিরেকশনেই হবে, ইলেকট্রিক ফোর্স যেটা বলছি। কারণ ইলেকট্রিক ফোর্স, কারণ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? নিচ দিক থেকে উপর দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো সব দেওয়া আছে। তার মানে যখনই চার্জ পার্টিকেলটা ভি ভেলোসিটি নিয়ে মাস m চার্জ q যখন ইলেকট্রিক ফিল্ডে এন্টার করবে তখন ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটাই লিখেছি F ইকুয়ালস টু QE। আচ্ছা, আমরা নিউটনস ল থেকে জানি F ইকুয়াল টু ma হয় ইকুয়াল টু QE। এইখান থেকে a ইকুয়ালস টু কত হবে? QE ডিভাইডেড বাই m, অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। তাহলে যদি এই দিকে একটা ফোর্স কাজ করে তাহলে পার্টিকেলটা যাচ্ছিল এইভাবে, ও কি এইভাবে যেতে পারবে? না, ও এইভাবে ঢুকেছে কিন্তু উপরের দিকে ফোর্স কাজ করার জন্য ওর পাথটা একটু উপরের দিকে বেঁকে যাবে না? তো আমি সাপোজ ধরে নিলাম ওর পাথটা এরকম ভাবে এরকম ভাবে এরকম হয়ে গেল, সাপোজ ধরে নিচ্ছি। এগুলো তো ফিল্ড লাইন, এটা আমি মুছে দিয়ে একটু দূরে দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এটা তো ফিল্ড লাইন দেখিয়েছি, এখন না দিলেও চলবে। এই যে এইভাবে ধরো না, ফিল্ড লাইনগুলো এরকম ভাবে পাস করছে, মানে পুরো রিজিয়নে আছে, আমি লাস্ট দুটো দেখালাম। তো তাহলে ওর পাথটা ধরে নিচ্ছি এরকম হয়েছে, এরকম হবে। তো ধরে নিচ্ছি কোনো এক মুহূর্তে ওই পার্টিকেলটা এখানে গিয়ে দাঁড়ালো, এই পয়েন্টটার একটা নাম দিচ্ছি p। তাহলে অবভিয়াসলি এটা x, y নাম দিব কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী। তাহলে তোমার সেক্ষেত্রে এতটুকু হবে y, আর এই শুরু থেকে এতটুকু হবে x। বুঝতেই পারছো? ক্লিয়ার একদম? আচ্ছা ঠিক আছে, স্পটটা ওই দিকে আছে, অসুবিধা নেই একটু। তাহলে যেটা আমরা দেখতে পেলাম সেটা কি দেখতে পেয়েছি, যে পার্টিকেলটা ভেলোসিটি নিয়ে মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর। যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকলো তখনই কি হলো? ওর একটা ডিফ্লেক্টেড হলো ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রিক ফোর্সের জন্য, তার জন্য সে একটা অ্যাক্সেলারেশন পেলো। এখন আমার কোশ্চেন হচ্ছে যে
এই y এর দিকে কতটা গেছে, দেখো ভার্টিক্যালি একটা y হাইট পেয়েছে, ও x এর দিক থেকে যেতে যেতে y এর দিকে একটা ভার্টিক্যালি হাইট পেয়েছে আফটার টাইম t। ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে a, এই a পয়েন্ট থেকে p পয়েন্টে যেতে সময় লাগছে হচ্ছে t। কি ধরে নিচ্ছি, a টু p পয়েন্টে টাইম লাগছে, আমি ধরে নিলাম স্মল t। তাহলে এই টাইমটাতে ও a পয়েন্ট থেকে p পয়েন্টে পৌঁছেছে, তাতে ওর ভার্টিক্যাল হাইট কত গেইন হয়েছে y। তো এই y টা ক্যালকুলেট করব, কিভাবে করব, a is equals to ut plus half of at square। s মানে y হাইট গেছে, কেন ভার্টিক্যাল হাইটের কথা ভাবছি y, তো y এর দিকে তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, পার্টিকেলটা v ভেলোসিটি নিয়ে x এর দিকে ঢুকেছে, কিন্তু y এর দিকে কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই, তাহলে u0 বসবে। তাহলে u0 into t প্লাস হাফ, কত অ্যাক্সেলারেশন দেখো y ডিরেকশনে, এই যে ফোর্সটা দেখতে পাচ্ছ F equals to QE লিখেছি, এই ফোর্সটা কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, y ডিরেকশনে, তাহলে তার জন্য যে অ্যাক্সেলারেশন পাবো সেই অ্যাক্সেলারেশনটা y এর দিকেই হবে। তাহলে আমরা যেহেতু ভার্টিক্যালের মোশনের জন্যই ভাবছি, তাহলে ভার্টিক্যাল মোশনে তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, পার্টিকেলটা ইনিশিয়াল ভেলোসিটি x অ্যাক্সিসে ছিল, যে ইলেকট্রিক ফোর্স পেল অমনি সে উপরের দিকে মুভ করে গেল, তাহলে ইনিশিয়ালি y এর দিকে কোনো ভেলোসিটি ছিল না, তাই 0 বসিয়েছি। অ্যাক্সেলারেশন পরে হলো, কত হয়েছে এত, তাহলে সেটা QE ডিভাইডেড বাই m, আর ধরে নাও টাইমটা t ধরে নিয়েছি, t সময় পরেই গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y equals to QE divided by 2m into t square, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার তাহলে ওই প্রজেক্টাইল মোশনের মতো ভাবো, মানে যে টাইমে পার্টিকেলটা a পয়েন্ট থেকে p পয়েন্টে গেছে সেই টাইমে ও হরাইজন্টালি x ডিসটেন্স কভার করেছে, সিমিলার অ্যাজ প্রজেক্টাইল মোশন। তাহলে যদি তাই হয় এবং x এর দিকে তো পার্টিকেলটার উপর কোনো ফোর্স কাজ করছে না, ও কনস্ট্যান্ট ভেলোসিটি, যদি তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে অফ করে দাও তাহলে ও কোনো দিকেই মুভ করবে না, ও সোজা কনস্ট্যান্ট v ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, কিচ্ছু হবে না। তাহলে বলতে পারি যে x ডিরেকশনে ওর ভেলোসিটি v অনলি, এবং ও যদি t টাইমে a পয়েন্ট থেকে p পয়েন্টে পৌঁছয়, তাহলে প্রজেক্টাইল মোশনের মতো বলতে পারি যে হরাইজন্টালি ও x ডিসটেন্স যেতেও t টাইম লেগেছে, এবং x এর দিকে ভেলোসিটি কনস্ট্যান্ট v। তাহলে তার জন্য লিখতে পারি, এটা এখানে আচ্ছা এখানে একটু লাইটের স্পট পড়েছে, ঠিক আছে, এখানটায় লিখতে পারি যে v ইকুয়াল টু x বাই t, যে এই দিকে ভেলোসিটি v কত ডিসটেন্স কভার করছে হরাইজন্টাল x, টাইম ওই t লিখেছে, তাহলে x বাই t মানে ভেলোসিটি হলো, এইখান থেকে t ইকুয়ালস টু কত হবে, x বাই v। তাহলে এই t এর ভ্যালুটা এখানে পুট করে দেব, তাহলে देयरफॉर y ইকুয়ালস টু QE ডিভাইডেড বাই 2m, আর এই t এর ভ্যালুটা মানে x বাই v, x বাই v তার হোল স্কয়ার। যদি করে নেই তাহলে দেখো আমার ফর্মটা কি আসছে, এখানে পাশে লিখছি, or y ইকুয়ালস টু QE ডিভাইডেড বাই 2m, নিচে v স্কয়ার দিলাম আর ইনটু x স্কয়ার, এখানে x আর y এর মধ্যে একটা ইকুয়েশন পেলাম। তাহলে দেখো আমি ওই পার্টিকেলটা যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এন্টার করেছিল v ভেলোসিটি নিয়ে, তার ট্র্যাজেক্টরি কি রকম হবে সেটা জানার জন্য আমি x আর y এর মধ্যে রিলেশন পেলাম। এই x আর y এর মধ্যে রিলেশন দেখে কি বলতে পারো ট্র্যাজেক্টরিটা কি রকম হবে, প্যারাবোলার মতো। তোমরা জানো প্যারাবোলার ইকুয়েশন কি হয়, y স্কয়ার ইকুয়ালস টু 4x বা x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে ঠিকই আছে, দেখো x স্কয়ার ইকুয়াল টু এদিকে নিয়ে চলে আসো সামথিং কনস্ট্যান্ট ইনটু y, তাহলে এটা হবে প্যারাবোলা, তাই জন্যই এরকম ভাবে এঁকেছিলাম, আর কিছুই না। ঠিকই আছে, তাহলে আমার যে ড্রয়িং করা হয়েছে যে প্যারাবোলার পাথটা, মানে আমি যদি আরো ক্লিয়ার করে দেখাই, তাহলে এরকম ভাবে ঢুকলে এরকম হয়ে যাবে। তাহলে সেম অ্যাজ ঠিকই আছে, তাহলে ইকুয়েশন দেখে আমি ক্লিয়ার করে নিতে পারছি। তাহলে চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি v ভেলোসিটিতে মোশন হয়, তাহলে মানে এন্টার করে v ভেলোসিটিতে, তাহলে তার লোকাসটা কি রকম হবে, প্যারাবোলা হবে, এবং তার ইকুয়েশন এই যে y ইকুয়ালস টু QE বাই 2m v স্কয়ার ইনটু x স্কয়ার, এটা তো মনে থাকে। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এখন নেক্সট চলে আসছি প্রবলেমে, তাহলে এটা মুছে দিচ্ছি, নেক্সট চলে যাচ্ছি।
দেখো নেক্সট প্রবলেম যেটা করব সেটা হচ্ছে কোন একটা চার্জ পার্টিকেলের রেসপেক্টে আর একটা চার্জ পার্টিকেল রোটেশন। তো দেখো একটু বলি, ডিসকাশন করি তাহলে বুঝতে পারবে। মনে করো আচ্ছা এইখানে আঁকি, এই ধরো একটা সার্কুলার পাথ, দিকটা বেঁকে গেল, এইরকম ধরো একটা সার্কুলার পাথ, এইখানে ধরো একটা প্লাস q1 চার্জ পার্টিকেল রয়েছে। ওকে, এইখানে একটা প্লাস q1 এর চার্জ পার্টিকেল রয়েছে, আর একটা চার্জ পার্টিকেল সে সার্কুলার পাথে রোটেট করছে। এই প্লাস q1 কে সেন্টার করে আর একটা চার্জ পার্টিকেল এই সার্কুলার পাথে এইভাবে রোটেশন করছে। ওকে ক্লিয়ার? তো তাহলে এই অবস্থাতে ধরো কোনো এক টাইমে ও এইখানে থাকবে, ওই সেকেন্ড চার্জ পার্টিকেলটা, আর একবার কোনো এক টাইমে ও এইখানে থাকবে। সেকেন্ড চার্জ পার্টিকেলটা ধরে নিচ্ছে হচ্ছে প্লাস q2, তাহলে এটাও প্লাস q2 হবে। যখন এইখানে থাকবে তখন ওর ভেলোসিটি এই দিকে টেনজেনশিয়ালি কাজ করবে u, যখন এইখানে থাকবে তখন ওর ভেলোসিটি এভাবে টেনজেনশিয়ালি কাজ করবে v। জানো তোমরা ব্যাপারগুলো, তাই তো? ঠিক আছে, তো তাহলে আমি এখান থেকে মানে এখান থেকে বিভিন্ন টাইপের প্রবলেম আসতে পারে, আমরা এটাকে একটা জেনারেল কেস হিসেবে পড়ে নেব, প্রবলেমে যা দিবে তুমি বার করতে পারবে। তো তাহলে পার্টিকেল রোটেট করছে এরকম ভাবে, এই যে এরকম ভাবে রোটেশনটা আছে বুঝতেই পারছো আরো দেখে। সেন্টারে রয়েছে প্লাস কিউ, তাহলে এই প্লাস q1 আর এই প্লাস q2 তাদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, কুলম্ব ফোর্স। কোন ডিরেকশনে? এটাকে ধরো আমি এখানে ধরে নিয়েছি রেস্ট আছে, মুভ করবে না, এটা তাহলে এদিকে চলে যাওয়ার চান্স থাকতে পারে। মানে এদের মধ্যে যে লাইন জয়েনিং সেই বরাবর, যেটা অবভিয়াসলি লাইন জয়েনিংটা কি হবে, ও রেডিয়াসের ইকুয়াল হবে। তাহলে এই প্লাস q1 এর জন্য প্লাস q2 এর উপর একটা ফোর্স কাজ করবে বাইরের দিকে, সেই ফোর্সটা হচ্ছে কুলম্ব ফোর্স F। আমি এই পয়েন্টটাতে দেখাচ্ছি কেন, এই পয়েন্টে দেখাচ্ছি কেন, একটা কারণ আছে যেটা পরে বুঝতে পারবে। আচ্ছা, আর কি কি ফোর্স কাজ করবে ওইখানটায়? এবার দেখো আর ফোর্স যে কাজগুলো কাজ করবে সেগুলো হচ্ছে দেখো তাহলে হলো এটা স্পটটা ছাড়া আছে, ঠিক আছে সাইডে আছে, অসুবিধা নেই। তো তাহলে এইখানে যখন এই পার্টিকেল রোটেট করছে সার্কুলার পাথে, ধরো এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি এ পয়েন্ট দিলাম, এই পয়েন্টের নাম দিচ্ছি আমি বি পয়েন্ট। যখন বি পয়েন্টে আসবে তখন তার উপর কুলম্ব ফোর্স প্লাস q1 এর সঙ্গে প্লাস q2 এই F বাইরের দিকে। এছাড়া একটা টেনশন কাজ করবে T, কেন এটা একটা ওয়্যার আছে, একটা মাসলেস ওয়্যার দিয়ে রোটেট করছে, ও বাধা আছে। ধরো এখানে প্লাস q1 আছে, মানে ও না আমি একটু ভুলও বলেছি, মানে প্রথমে ভুল বলিনি, প্রথমে ক্লিয়ার করে দেওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে প্লাস q1 আছে, প্লাস q1 কে সেন্টার করে একটা সুতোর সাহায্যে একটা সেকেন্ড চার্জ পার্টিকেলকে বেঁধে ঘুরোচ্ছি এরকম, ঠিক আছে? যেটা সার্কুলার মোশনে পড়েছিলে, ওটা আমার বলে দেওয়া উচিত ছিল প্রথমে, এখন বলে দিচ্ছি যে প্লাস q1 একটা চার্জ আছে, তাকে সেন্টার করে আমি একটা সুতো দিয়ে একটা প্লাস q2 চার্জকে বেঁধে ঘোরাচ্ছি এইভাবে, যার মাস হচ্ছে m। এটার মাস কত? এটার মাস হচ্ছে m বলা আছে, এটার মাস m বলা আছে। তো তাহলে এখানে যখন আসবে সেই অবস্থায় তাদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, কুলম্ব ফোর্স F, উপরের দিকে সুতো দিয়ে বাঁধা আছে বলে টেনশন T কাজ করবে, এর মাস আছে বলে এদিকে একটা কি কাজ করবে, mg কাজ করবে। এছাড়া আরেকটা ফোর্স কাজ করবে, সেটা তোমরা জানো কি ফোর্স, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে। তাহলে আমরা এই দিকে আরেকটা ফোর্স দেখাচ্ছি F, এটা দিয়ে, এইটা F না অ্যাকচুয়ালি এই যে এইটা হচ্ছে F ভেক্টর বলি কুলম্ব ফোর্স, আর এইটা দেখাচ্ছে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স হয় mv²/r। কারণ এই পয়েন্টে ভেলোসিটি v ধরেছি বলে mv²/r। যদি এই পয়েন্টের কথাই ভাবি তাহলে এই পয়েন্টটাও তো এরকম ভাবে এইখানে থাকে, তো তাহলে এই পয়েন্টের উপরেও, আচ্ছা আমি প্লাস কিউটাকে এইখানে লিখে দিই তাহলে সুবিধা হবে। এই দিকে কাজ করবে হচ্ছে দুটো পার্টিকেলের মধ্যে ফোর্স F টা, এছাড়া এই দিকে আরেকটা ফোর্স কাজ করবে mu²/r সেন্ট্রিফিউগাল, আর টেনশনটা T এই দিকে, আর mg টা এই দিকেই কাজ করবে, এটা এইদিকে লিখে দিলাম। এক্ষেত্রে তিনটেই নিচের দিকে। তো আমরা v পয়েন্টটাকে নিয়ে বেশি ইন্টারেস্টেড কেন, দেখো কেন বলছি। তাহলে এটা ঠিক সার্কুলার মোশনের মতো অনেকটা। তাহলে পার্টিকেলটা
একটা প্লাস কিউ পার্টিকেলকে সেন্টারে রেখে তার সাথে একটা সুতো বেঁধে মানে স্ট্রিং বেঁধে একটা প্লাস কিউ টু চার্জের প্লাস কিউ ওয়ান চার্জের পার্টিকেলকে সেন্টার করে প্লাস কিউ টু চার্জ একটা সুতোই বেঁধে ঘুরছে, রোটেশন হচ্ছে। সেই অবস্থাতে বি পয়েন্ট যদি দেখি তাহলে তার উপরে এই ফোর্সগুলো কাজ করছে। তো এরকম তো হচ্ছে না সুতোটাকে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে বা ওদিকে চলে যাচ্ছে, তা তো না, কন্টিনিউয়াসলি ঘুরছে। তার মানে বুঝতে পারবে যে এই বি পয়েন্টের রেসপেক্টে উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স ইকুয়াল, তাহলে সেটাই করব। উপরের দিকে টোটাল ফোর্স মানে এম ভি স্কোয়ার বাই আর, আর কুলম্ব ফোর্স ধরো এফ, ওটা আমি লিখছি পরে ফর্মটা, আর নিচের দিকে হচ্ছে এম জি প্লাস টি। তাহলে অর এম ভি স্কোয়ার বাই আর, কুলম্ব ফোর্সটা কত হবে, ধরো রেডিয়াসটা আর ধরে নাও, এই সার্কুলার পাথের রেডিয়াসটা স্মল আর, তাহলে এখানে কুলম্ব ফোর্সটা হবে 1/4 পাই এপসাইলন নট, এসআই সিস্টেম ফ্রি স্পেসেই করছি, q1 q2, তাহলে q1 q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু mg প্লাস টি। এইখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছিল আমাকে এই সিস্টেমটাকে ফ্রিলি মুভ করার জন্য মিনিমাম কত ভেলোসিটি দরকার। মানে বলছে যে এই যে এই প্লাস কিউ ওয়ান এর সাথে একটা স্ট্রিং এর সাহায্যে প্লাস কিউ টু বাঁধা আছে যার মাস এম, সে রোটেশন হচ্ছে, এতগুলো রকমের ফোর্স কাজ করছে, তো কত মিনিমাম ভেলোসিটি দরকার। সেটার জন্য ধরো মিনিমাম ভেলোসিটি মানে কি, যখন ও ঘুরতে পারবে না, তুমি একটা মেকানিক্সে পড়েছিলে ক্লাস 11, একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে বেঁধে নিয়ে যদি ঘোরা ওইভাবে, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে গেলে যদি টেনশনটা জিরো হয়ে যায় তাহলে ও আর ঘুরে পরের সার্কেল কমপ্লিট করবে না। তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট মানে বি পয়েন্ট, তাহলে ফর মিনিমাম ভেলোসিটি ফর রোটেশন, তাহলে আমি বলতে পারি টি ইকুয়াল টু 0, মানে লিখছি না মুখে বলে দিচ্ছি যে আমাকে মিনিমাম যে ভেলোসিটি দিলে ও রোটেশনটা করবে কমপ্লিট কন্টিনিউয়াসলি, তার জন্য মিনিমাম কখন হবে, যখন টেনশনটা 0 হয়ে যাবে। আচ্ছা, কারণ টেনশনটা 0 হয়ে গেলেই দেখবা তারপর থেকে আর ও রোটেশন করতে পারবে না, কারণ টান যদি 0 হয়ে যায় তাহলে তো পসিবল না, এটা মেকানিক্সে পড়েছিলাম। তাহলে টি 0 যদি করে দেই, সেই কনসেপ্ট থেকে এখানে বলছি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর প্লাস 1/4 পাই এপসাইলন নট ইন্টু q1 ইন্টু q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু mg। এখান থেকে অ্যাকচুয়ালি এই ফর্মটা এইভাবেই আপাতত রেখে দিচ্ছি, কারণ তোমাদের কি ফর্ম কোশ্চেনে চাইবে সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, যা বলবে সেটা বার করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। মানে এতটুকু এটা মনে রাখো যে এই ইকুয়েশনটা কাজে লাগতে পারে। ওকে, এছাড়া এখান থেকে আরেকটা ইকুয়েশন কাজে লাগতে পারে যেটা দিয়ে তুমি যে কোনো প্রবলেম দিলে সলভ করতে পারবে। কি রকম, এই দুটো পয়েন্টের তুমি করে নাও, এনার্জি কনজার্ভ করে নাও। তো ধরে নাও তোমার এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল থেকে এটা গ্রাউন্ড লেভেল ধরেছো, মানে এটা তোমার আর্থ সারফেস। তাহলে এইখান থেকে এই পয়েন্টটার মানে যেটা যেখানে বি পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটার হাইট ধরে নাও হচ্ছে h2, ওকে, আর এ পয়েন্টটা যেখানে রয়েছে সেই পয়েন্টটার হাইট হচ্ছে h1। ক্লিয়ার? তাহলে এনার্জি কনজার্ভ যদি করি তাহলে এ পয়েন্টের এনার্জি ইকুয়াল টু বি পয়েন্টের এনার্জি, এটা তো জানোই ভাই। তাহলে এনার্জি অফ পয়েন্ট এ, এনার্জি অফ পয়েন্ট বি, তাহলে এ পয়েন্টের এনার্জি মানে কত হবে, হাফ এম ইউ স্কোয়ার প্লাস এ পয়েন্টটা দেখো আর্থ সারফেস থেকে h1 হাইটে রয়েছে, তাহলে এম জি h1, ঠিক আছে, আর ইকুয়াল টু বি পয়েন্টটা দেখো, বি পয়েন্টটা হচ্ছে হলো এইখান থেকে কত হাইটে রয়েছে। আরেকটা এনার্জি আছে সেটা আমি লিখছি, চার্জ পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি হয়, সেটা যদিও আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার 1 এ পড়িনি, তো সেটা একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, তাকে আমি ধরে নিচ্ছি পোটেনশিয়াল এনার্জি। এই চার্জ পার্টিকেলটা পোটেনশিয়াল এনার্জি আছে, এই প্লাস q1 এর জন্য q2 এর উপর একটা পোটেনশিয়াল এনার্জি আছে, সেটা ধরে নিচ্ছি u। এটা হচ্ছে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল এনার্জি। তো পার্টিকেলটা যেখানেই থাকুক না কেন পোটেনশিয়াল এনার্জি থাকবে, তাহলে এটা u ধরে নিলাম। ইকুয়াল টু বি পয়েন্টে যদি যাই তাহলে তার কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস ওর হাইটটা দেখো h2 আর্থ সারফেস থেকে, তাহলে mg h2 প্লাস বি পয়েন্টে যখন যাবে তখন ওই পোটেনশিয়াল এনার্জিটা থাকবে প্লাস ইউ। তাহলে দেখো ইউটা কেটে যাচ্ছে, ওই জন্য ওটা না লিখলেও হয়, জাস্ট বলে দিলাম। মানে যখনই কোনো চার্জ পার্টিকেলের আশেপাশে কোনো চার্জ পার্টিকেল থাকবে তাদের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি কাজ করে, সেটাকে আপাতত ইউ বলে দিচ্ছি, পরে পড়বো। তো যখন এ তে ছিল তখন ইউ ছিল, বি তে ছিল তখন ইউ ছিল, কারণ কি ডিসটেন্স তো সেম, প্লাস q1 প্লাস q2 এর মধ্যে ডিসটেন্স সেম, চার্জও যা ছিল তাই আছে রোটেশনের সময়, তাহলে এটা হচ্ছে থাকলো। এখান থেকে তুমি ইউ গুলো ক্যান্সেল করে দাও,
ক্যান্সেল করে দিয়ে হাফ এম থাকলো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেখো এটাকে সাইড চেঞ্জ করে যদি এদিকে নিয়ে চলে আসি হাফ এম কমন চলে যাবে, আর এদিকে যদি কমন নেই এম জি এইচ টু মাইনাস এইচ ওয়ান। তো দেখো এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে কি, তোমার হচ্ছে আর্থ সারফেস থেকে এতটুকু হচ্ছে এইচ টু আর আর্থ সারফেস থেকে এতটুকু এইচ ওয়ান, তাহলে বাদ দিলে কতটুকু পাবা, এই যে এতটুকু পাবা। তো এতটুকু কত, আর প্লাস আর রেডিয়াস টু আর, তাহলে এখানে তুমি দেয়ারফর হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু এম জি ইন্টু টু আর, এইটাকে তুমি এইভাবে রেখে দিতে পারো। মানে এটা আমরা করলাম এই টাইপের প্রবলেম সলভ করার জন্য এইগুলো ইকুয়েশন লাগে, এবার তোমাকে যা দেবে তুমি বার করতে পারবে। ওকে দেখে নাও, তাহলে নেক্সট টপিকে ঢুকে যাবো আমরা। তাহলে দেখো এবার নেক্সট পার্টে চলে যায়, নেক্সট টপিকটাতে। এইবারে দেখো, ধরো তোমার কাছে একটা এইরকম এরকম একটা রড রয়েছে, রডটার লেন্থ হচ্ছে স্মল এল, এর ওপর চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে। তো আমরা তো লেকচার 1 এ পড়েছিলাম যে চার্জের ডিস্ট্রিবিউশন তিনটে টাইপের হতে পারে, লাইন চার্জ, সারফেস চার্জ আর ভলিউম চার্জ। তো তাহলে এই টোটাল রডটার উপরে চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে ইউনিফর্মলি। সেখানে চার্জ ডেনসিটি কি টাইপের আছে, ল্যামডা, মানে লিনিয়ার চার্জ ডেনসিটি। তো এইটার তো একটা অ্যাক্সিস থাকবে অবভিয়াসলি, এই অ্যাক্সিস ধরো এইটা এরকম লাইন বরাবর রয়েছে। তো এইখানে একটা পি পয়েন্ট বলেছে, এই পয়েন্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে এই এল লেন্থের রডের জন্য। একটা এল লেন্থের রড, তার উপর চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে, কি টাইপের চার্জ, লাইন চার্জ। সেই রডটার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। তো কি করে ক্যালকুলেট করবে, তার জন্য কি টেকনিক দেখো, আমি এই পি পয়েন্ট থেকে আর ডিসটেন্সে একটা ছোট্ট ডিএক্স এলিমেন্ট ধরে নিচ্ছি। তাহলে দেখো এই যে একটা ছোট্ট ডিএক্স এলিমেন্ট ধরে নিলাম এইখান থেকে, এই ধরো এটা এক্স ডিসটেন্স, এই এটা এক্স ডিসটেন্স। তাহলে কি করলাম যে পি পয়েন্ট থেকে এক্স ডিসটেন্সে আমি একটা ডিএক্স এলিমেন্ট ধরলাম, এলিমেন্টটা হচ্ছে ডিএক্স। এর জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করি। তাহলে ডিএক্স এলিমেন্টের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড বার করি সেটাও তো কত হবে, ই বলবো না ডি বলবো, ডি বলবো, তাহলে ডি বলবো। তাহলে ডি ইকুয়ালস টু কত হবে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার, তাই তো। তো তোমার এই ডিএক্স এলিমেন্টের মধ্যে কতটুকু চার্জ থাকবে, অল্প চার্জই থাকবে, সেটা ডিকিউ ধরো। আর এর ডিসটেন্স কত, এক্স ধরেছি, তাহলে এক্স ব্যাপারটা বুঝলে তো। নরমালি ফর্মুলা জানো ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তো আমি তো ডিএক্স এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করছি, তাহলে তার মধ্যে চার্জও তো অল্পই থাকবে, তাই ডিকিউ দিয়েছি। তার জন্য ইলেকট্রিক ফিল্ডও তো অল্প হবে, মানে স্মল অ্যামাউন্ট হবে, তাই ডিউ বলেছি। আচ্ছা এইবার আমাকে এই ডিকিউটাকে একটু ভেঙে লিখতে হবে, কিরকম ভাবে ভেঙে লিখবো, দেখো আগের দিন বলেছিলাম যে ডিকিউ ইকুয়ালস টু হয় ল্যামডা ইনটু ডিএক্স। কেন, আমার আমি যদি তুমি যদি ধরো ল্যামডাটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, কি বললাম, ল্যামডাটাকে বলা হয়, ল্যামডাটা একটু ভালো করে লিখি, এই ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ। তো ল্যামডা যদি চার্জ পার ইউনিট লেন্থ হয়, তাহলে ডিএক্স লেন্থে কত চার্জ থাকবে, ল্যামডা ইনটু ডিএক্স, সেটাকে ডিকিউ বলতে পারি। তাহলে ডিকিউ এর মানটা বসাবো ল্যামডা ইনটু ডিএক্স, তাহলে 1/4 পাই এপসাইলন নট, এটা বসে গেল ল্যামডা ইনটু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এবার তোমাকে টোটাল রডটার জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, তাহলে তুমি কি করবে, ইন্টিগ্রেশন করবে। তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইনটু ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এই ইন্টিগ্রেশন হলো। তাহলে ইন্টিগ্রেশন লিমিট বসাতে হবে,
তুমি এতটুকু রডের থেকে এতটুকু রড পর্যন্ত করবে, তো তোমার এতটুকু রডের ডিসটেন্সটা আমি একটু ডি ধরে নিলাম। যে পয়েন্ট থেকে শুরু করেছো তোমার দেখো ইন্টিগ্রেশনটা কার উপর হচ্ছে, এক্স এর উপরে। তুমি কোন এক্স এক্স ডিসটেন্সটা কোথা থেকে ধরা আছে, এইখান থেকে এক্স ডিসটেন্স ধরা আছে। তো তোমার রডটা শুরু হচ্ছে কত দূর থেকে, এখান থেকে। তাহলে দেখো এইখান থেকে এতটুকু ভ্যালু কত, ডি। তাহলে ইন্টিগ্রেশন লিমিট শুরু হবে ডি থেকে। তুমি যেহেতু এক্স এর উপর ইন্টিগ্রেশন করছো, এক্স এর লিমিট বসাবে কতটুকুর জন্য ইন্টিগ্রেশন হবে, এতটুকুর জন্য ইন্টিগ্রেশন হবে। তাহলে এতটুকুতে কত ভ্যালু, এক্স এর ভ্যালুটা কত, ডি হচ্ছে। তাহলে ডি থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে, এখানটায়। এটা কত, ডি প্লাস এল। তাহলে ডি প্লাস এল এ গিয়ে থামবো। ব্যাপারটা বুঝলে তো? তোমার এক্স এর লিমিট বসাতে হবে। এক্স মানে এইখান থেকে যে কোনো জায়গার দূরত্ব, এইখান থেকে যে কোনো জায়গার দূরত্ব শুরু হচ্ছে এখানটায়। তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব কত, ডি। তাহলে ডি থেকে শুরু হলো, শেষ হচ্ছে এখানটায়। তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব কত, ডি প্লাস এল। তাহলে ডি প্লাস এল হলো। তাহলে এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ডি ইন্টিগ্রেশন ই হয়ে যাবে, ল্যামডা বেরিয়ে চলে আসলো, 1/4 পাই এপসাইলন নট বেরিয়ে চলে আসলো। শুধু ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে হচ্ছে dx বাই এক্স স্কয়ার, লিমিট হচ্ছে ডি থেকে ডি প্লাস এল। তাহলে এবার ইন্টিগ্রেশন করি এটা। তাহলে দেখো এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে e ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, এবার dx বাই এক্স স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1/x, তাহলে লিখি মাইনাস 1/x। ক্যালকুলেশন বুঝতেই পারছো খুব ইজি, ডি প্লাস এল। তাহলে 1/4 পাই এপসাইলন নট চলে গেল, এখানে মাইনাস 1/d প্লাস এল, আর লিমিট বসাতে গেলে মাঝখানে মাইনাস হয়, মাইনাস আছে প্লাস 1/d। তাহলে এটা তুমি ই পেয়ে গেলে। তাহলে তোমার এখানে ই ইকুয়াল টু হচ্ছে, এবার একটু এলসিএম করতে হবে, 1/4 পাই এপসাইলন নট ডি ইন্টু ডি প্লাস এল। এটা এলসিএম হলে এখানে মাইনাস ডি হবে, এখানে প্লাস অফ ডি প্লাস এল। তাহলে প্লাস ডি মাইনাস ডি কেটে গেল। তাহলে দেয়ারফর ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু এল ডিভাইডেড বাই ডি ইন্টু ডি প্লাস এল। তাহলে এই টাইপের সিস্টেমের জন্য ইলেকট্রিক ফিল্ডটা জানা থাকলো। তাহলে দেখে নাও এটা, নেক্সট যাব। তাহলে চলে আসছি এবার নেক্সট সিস্টেমটার জন্য। এইবার দেখো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, এটা একটু অ্যাডভান্স পার্ট পড়ছি বলে এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন জেমিন টেমিনে আসে। এটা হচ্ছে সেমি সার্কুলার রিং। একটা সেমি সার্কুলার রিং মানে এই টাইপের ধরো। আচ্ছা, লাইটটা থেকে পড়েনি তো, না ঠিক আছে। তাহলে এটা একটা সেমি সার্কুলার রিং ধরো। এই সেমি সার্কুলার রিং এ মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে। ওকে, এইটা ধরো হচ্ছে সেন্টার। তাহলে সেমি সার্কুলার রিংটা রেডিয়াসটা আর, এই সেমি সার্কুলার রিং এ পুরোটাতে চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে। রিং তো হাফ রিং, বুঝতেই পারছো। তার মানে চার্জ কি টাইপের থাকবে, ওই আগের প্রবলেমের মতোই লাইন চার্জ ডেনসিটি থাকবে। তো তাহলে এইটার জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে সেন্টারে কত হবে। ওকে, তো তাহলে আমি প্রথমেই ধরে নিই এখানে ছোট্ট এলিমেন্টারি অংশ ধরে নিই। সেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ডিএল ধরি, বাট তুমি ধরো ডিএক্স, ধরো ডিএক্সই ধরি, ডিএক্স ধরে আসছি বলে ডিএক্স ধরি। আচ্ছা, ডিএক্স এর জন্য বার করব, তারপরে ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো এখানে একটু ধরাটা অন্যরকম, একটু মাথায় রাখবে। আগের ধরাটার সাথে এটার ধরাটা অন্যরকম, এখানে একটা থিটা অ্যাঙ্গেলও চেঞ্জ হবে। দেখো এই যে ডিএক্সটা ধরেছি একটু বড় করেই ধরেছি। আচ্ছা, আর একটু বড় করে নেই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। একটু ইচ্ছা করেই বড় করে ধরলাম। দেখো এই ডিএক্সটার একটা সাইড এই দিকে আর একটা সাইড এই দিকে, তো তারা তো একটা অ্যাঙ্গেল করেছে, দেখতে পাচ্ছ তো? বেশ, তো তাহলে ধরে নেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই যে ক্ষুদ্র অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ডি থিটা।
তাহলে এই dx এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? অবভিয়াসলি dx এর জন্য একদম মাঝখান দিয়ে এসে এই দিক বরাবর হবে ইলেকট্রিক ফিল্ড। এটা খুবই ক্ষুদ্র, আমি যা এঁকেছি তার থেকে অনেক ক্ষুদ্র হবে। এই দিক বরাবর হলো ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টরটা। আচ্ছা ভেক্টর না দিয়ে শুধু মডুলাসটা লিখছি, ডিরেকশন তো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি। তো তাহলে এই ছোট্ট dx এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, কারণ তাই হয়তো ওটা প্লাস কিউ চার্জের জন্য, এখানে একটা প্লাস কিউ চার্জ থাকে, তার জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে যাবে। জানো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিরকম হয় জানো, ওটা আমি ডিটেল বলিনি আর, কারণ এটা খুব ইজি জিনিস, তোমরা বেসিকটাতে পড়েছো, আমরা তো অ্যাডভান্সটা নিয়েই পড়াশোনা করবো, বেসিকটা তো জানো তোমরা সবাই। তো তাহলে এই হয়, তো তাহলে এই এখানে ধরো পজিটিভ চার্জই আছে, এটার উপর পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এই দিকে। তাহলে এর দুটো কম্পোনেন্ট পাবো। দেখো এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে না, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে তার দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট এই দিকে ই cos থিটা, আর একটা কম্পোনেন্ট এই দিকে হবে ই sin থিটা। ওকে, তাহলে এখন যদি তুমি এরকমই একটা ছোট্ট dx এইখানে নাও, সেম পরিমাণ dx ধরো তুমি এইখানটায় ওই একই জায়গাতে নিলে, এরকমই জায়গাটা dx নিলে, তাহলে তার জন্য তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড পাবে এবং তার ডিরেকশন এই দিক বরাবর হবে, ওটা আমি আর ভালো মতো আঁকছি না। এবং তারও এইটা যদি ই হয়, তারও এই দিকে একটা ই cos থিটা কম্পোনেন্ট যাবে, এই দিকে একটা ই sin থিটা কম্পোনেন্ট আসবে। আমরা ডিটেইল দেখালাম না, মানে জাস্ট অ্যারো দেখালাম, লিখলাম না। বুঝতে পেরেছো তো? তুমি যে এখানে dx নিলাম, এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছো, তাহলে এই dx এর জন্য এই দিকে ই, তার এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই যে দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা ই হলো এটা ই cos থিটা ই sin থিটা। তাহলে তুমি যেখানেই ঠিক তার অপোজিট দিকে আরেকটা যদি dx নাও, তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড একটা এই দিকে হবে, তার একটা কম্পোনেন্ট এই দিকে ই sin থিটা, আর এই দিকে ই cos থিটাটা এই দিকে হয়ে যাবে, ই cos থিটা এই দিকে, ই sin থিটা ই sin থিটার দিকেই হবে। এবং তুমি যদি এইখানটা একটা dl নাও, এইখানে একটা সরি dx নাও, এখানে একটা dx এখানে একটা dx, তার জন্য ই cos থিটা দুটো দুই দিকে হবে, আর ই sin থিটাটা নিচের দিকে হবে। তাহলে দেখো ই cos থিটা গুলো যেগুলো আসছে, ই cos থিটা আর এই দিককার ই cos থিটা সব ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আলটিমেটলি থাকলো কি ই sin থিটা। তাহলে এটার জন্যই আমাদেরকে কি বার করতে হবে? ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে করো। তাহলে আমাদের বলতে পারো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড যেটা হবে ই, সেটা বলতে পারো এটাকে ডি বলি, সরি এটাকে ই কেন বলছি, ডিএক্স অল্প অ্যামাউন্টের জন্য বার করেছি বলে ডি বলবো, তাহলে ডি বলাটাই বেটার হবে, কারণ সব অল্প অ্যামাউন্টের জন্য করেছো। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু ডি সাইন থিটা, তার ইন্টিগ্রেশন হবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? দেখে নাও তাহলে। তাহলে এখানে যেটা আমরা ক্যালকুলেট করলাম যে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে এই টোটাল সিস্টেমটার জন্য, সেটা হচ্ছে E ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি সাইন থিটা। কেন বুঝতে পারলে তো? আমি এখানে dx নিয়েছি, তার জন্য একটা কম্পোনেন্ট, মানে সরি তার জন্য d এই দিকে, তার একটা কম্পোনেন্ট এই দিকে, একটা কম্পোনেন্ট এই দিকে, এরকম সিমিলার পজিশনে অপোজিট দিকে যদি dx নেই, তার জন্য এটা পাবো de, তার d sin থিটাটা যেদিকে ছিল সেদিকেই থাকবে, d cos থিটা ঠিক তার উল্টো দিকে। তাহলে এরকম সব d cos থিটা গুলো কেটে যাবে, শুধু থাকবে d sin থিটা। টোটালটা বার করার জন্য ইন্টিগ্রেশন করব। আচ্ছা এবার দেখো ইন্টিগ্রেশনটা করি কিভাবে। তো d মানে কত, ছোট্ট dx এর জন্য বার করছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট dq বাই, এটা রেডিয়াস যদি r হয় তাহলে r স্কয়ার, রেডিয়াসটা r ধরেছি, dq আগের মতোই। আচ্ছা sin থিটার ভ্যালু কত হবে এখান থেকে? sin থিটা এখান থেকে কত হবে sin থিটার ভ্যালু বলো? এখান থেকে sin থিটার ভ্যালুটা বার করতে হবে। sin থিটার ভ্যালু থাক, বার করলাম না, বার করা কঠিন হয়ে যাবে। আমি একটা অন্য কাজ করছি। dq ইকুয়াল টু কত হবে? আগের বারেই বললাম dq ইকুয়াল টু হয় হচ্ছে ল্যামডা ইনটু dx হবে, তাই না? এটা তো আগের বারেই বলেছে, dq ল্যামডা dx বসাই তাহলে, তাহলে ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট, dq এর ভ্যালু বসালাম ল্যামডা ইনটু dx, নিচে বসে গেল r স্কয়ার sin থিটা থাকলো। আচ্ছা এইবার দেখো এই যে এইখানে এই জিনিসটা তো জানো, যে ধরো এরকম যদি একটা ছোট্ট একটা অংশ থাকে এরকম, আর যদি এইখানে কোণটা যদি থিটা হয়, আর এটাও আর এটাও আর, তাহলে এতটুকু কত হয়? এতটুকু হয় r d থিটা,
সরি r থিটা, তাই না, r থিটা এটা তো জানো। আর্কের ডিসটেন্সটা কত, আর্কের ডিসটেন্সটা কত, এটাও r এটাও r, এই কোণটা থিটা হলে তাহলে কত হবে, এতটুকু হবে r থিটা। তাহলে এখানে এই কোণটা d থিটা আর এটাও r এটাও r, তাহলে dx টা কত হবে, dx টা হবে r d থিটা। তাহলে আমি ঠিক পরের লাইনে ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট ল্যামডা পড়ে থাকলো, dx এর ভ্যালু বসাবো হচ্ছে r d থিটা আর নিচে বসিয়ে দেবো r স্কয়ার ইনটু sin থিটা। তাহলে এখান থেকে তোমার একটা আর কেটে যাবে, আমি পাশে লিখছি therefore e equal to ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট, একটা আর কেটে গেল, তাহলে ল্যামডা বাই r পড়ে থাকছে, ল্যামডা বাই r পড়ে থাকলো আর sin থিটা d থিটা, sin থিটা d থিটা। তো আমরা এখানে ইন্টিগ্রেশনটা থিটার উপর করব, কেন দেখো তুমি dx টা তো সরাবাই হবে আস্তে আস্তে, দেখো এখানে dx টা আছে তার জন্য এটা থিটা, তো আস্তে আস্তে তুমি এটা ঘোরাবা, দেখো থিটা বাড়বে। তাহলে যখন এই dx টা যদি আমি এখানে নিতাম, এই জায়গাটা নিতাম, তাহলে এটা এরকম থাকতো, তাহলে তখন অ্যাঙ্গেল কত তো 0। আমি শেষ dx কোথায় পাবো, একদম শেষে গিয়ে, তাহলে 0 টু পাই। এই dx টা যদি এইখানটায় পড়ে থাকতো তাহলে তুমি এটা শুইয়ে নিতা এইভাবে, এই অ্যাক্সিসের সাথে এটা শুইয়ে নিতা, তাহলে অ্যাঙ্গেল 0 হতো। আস্তে আস্তে dx বাড়াচ্ছ, অ্যাঙ্গেল বাড়ছে 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 90 হলো, আস্তে আস্তে গিয়ে 180, তাহলে 0 টু পাই হবে লিমিটটা। এবার যারা বাইরে আছে থিটা ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে বাইরে বার করে দাও, তাহলে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইনটু r আর ইন্টিগ্রেশন 0 টু পাই ইনটু sin থিটা ইনটু d থিটা। তাহলে sin থিটা d থিটার ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস cos থিটা। তাহলে দেখো ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইনটু r, sin থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos থিটা, লিমিট বসবে 0 টু পাই। তাহলে এদিকে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইনটু r মাইনাস cos পাই হলো, আচ্ছা, আর মাইনাস মাইনাসে প্লাস cos 0, তো cos পাই হচ্ছে -1, সামনে একটা মাইনাস আছে, +1 হলো, cos 0 মানে 2 হয়ে গেল। তাহলে আলটিমেটলি হলো হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r। তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে e এর ভ্যালুটা কত হচ্ছে, তাহলে আচ্ছা নিচে তো দেখা যাচ্ছে, হ্যাঁ তাহলে আর নিচে লেখা যাবে না, আমি এইখানে লিখে দেই। তাহলে দেখো e ইকুয়াল টু যেটা হলো আলটিমেটলি সেটা হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইনটু r, এইটা চলে আসলো e এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা হাফ সেমি সার্কেল ধরি, যেটা রিং, মানে সার্কেল বলতে রিং, একটা হাফ সেমি সার্কেলের মতো রিং যেটা বলছি, হাফ রিং, তার জন্য সেন্টার ইলেকট্রিক ফিল্ড বেরোলো E ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট r। টেকনিকটা দেখলে তো, এই টেকনিকটা পরীক্ষাতে তো তোমাকে যে কোনো জায়গায়, মানে এটা আমি বলবো টেকনিকটা তুমি জেনে রেখে মুখস্থ করে নিতেও পারো, কারণ এরকম দিতে পারে, এলাবোরেটলি করা সম্ভব না পরীক্ষাতে, আমি এখানে করিয়ে দিলাম, ব্যাস এতটুকুই থাকলো। তো এখান থেকে কিছু কথা আছে, কি কথা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখলে এই রিং দিয়ে যে কোনো প্রবলেম সলভ ইজিলি হয়ে যাবে। সেটা কি কথা, সেটা দেখো। আচ্ছা আমি ক্যালকুলেশনটা মুছে দেই পুরোটা, এইটা তো রেজাল্টটা তো হাতে আছে আমাদের, এগুলো মুছে দিচ্ছি কারণ এটা বুঝতে পেরেছই। যদি অসুবিধা হয় ভিডিওটাকে আগিয়ে নিয়ে গিয়ে একবার দেখে নেবে। তো এইখানে যে কথাটা আছে সেই কথাটা হচ্ছে, সেই কথাটা হচ্ছে দেখো, আমি যদি একটা পুরো সার্কুলার রিং ধরি, পুরো সার্কুলার রিং, এটা তো সেমি সার্কেল ছিল মানে হাফ ছিল, পুরো সার্কুলার রিং এর যদি সেন্ট্রাল ইলেকট্রিক ফিল্ড বের করি, তাহলে পুরো সার্কুলার রিং এর জন্য সেন্ট্রাল ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0 হবে। এটা মনে রাখবে। কিভাবে, তুমি এই সিস্টেমে করো, এই সিস্টেমে করে সেন্ট্রাল ইলেকট্রিক ফিল্ড যদি বার করো, করে এইভাবেই করে দেখবে লিমিট, তখন তোমার পুরোটা বসবে, বসে দেখবে 0 চলে আসছে। তো তাহলে এটা মনে রাখতে হবে কি কথা, যে একটা সার্কুলার রিং, টোটাল সার্কুলার রিং এর জন্য সেন্টার ইলেকট্রিক ফিল্ড কত হয়, সেন্টার ইলেকট্রিক ফিল্ড 0 হয়। হাফের জন্য সেটা করে নিয়েছি। এইবার এইখানে আরেকটা ছোট্ট কথা আছে, তো এটা নোট ডাউন করে নিলে, টোটাল সার্কুলার রিং এর জন্য সেন্টার ইলেকট্রিক ফিল্ড 0 হয়, সেমি সার্কেলের জন্য, হাফ রিং এর জন্য দেখতে পেলে। এইবার মনে করো এইখানে দেখো এইরকম একটা ব্যাপার আছে, এই যে এটা একটা সেন্টার। এবার ধরো তোমাকে আমি একটা ছোট্ট এইখানে একটা dx x দিলাম,
এই ছোট্ট dx। তাহলে আমি বললাম যে এই dx এর জন্য এইখানটা ইলেকট্রিক ফিল্ড কত হবে, তুমি ইজিলি বলে দিবে যে আমি একটু আচ্ছা আমি এটা একটু বড় করে দিয়ে নাম দিই, দাঁড়াও আমি এই dx টাকে একটু বড় করে নিলাম, এই দেখো এরকম করে একটু বড় করে নিলাম, এই হচ্ছে আমি একটা dx নিলাম। ধরো এই dx এর জন্য সেন্টার ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে হবে, অবভিয়াসলি এই dx এর জন্য সেন্টার ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন ব্যাটা হয়ে গেল, আমি একটু সোজা করে দেই, তাহলে এই ডিরেকশন বরাবর হবে, এই দিকে ইলেকট্রিক ফিল্ড হবে, এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ধরলাম ডি ডিরেকশন এই দিকে, কার জন্য dx এর জন্য, এটা সেন্টার ও সেই d এর ভ্যালু কত, d এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু ল্যামডা dx ডিভাইডেড বাই dq এর ভ্যালু ল্যামডা dx ডিভাইডেড বাই রেডিয়াস হচ্ছে r যদি হয় r স্কয়ার। এইটা সুন্দর জানো, কোনো অসুবিধা নেই। ধরো নাম দিচ্ছি, এটার নাম, এই দিকের নাম এলিমেন্টের নাম a, এটা b, এটা c, এটা d, এটা e, সার্কেলটার বিভিন্ন পয়েন্টে নাম দিলাম, এই পয়েন্টগুলো নিলাম বিভিন্ন পয়েন্টে, এই পয়েন্টগুলোতে নাম দিলাম। তো এখন তোমাকে AB একটা পুরো সার্কেলের যদি রেডিয়াস r হয় তাহলে পুরো সারকামফারেন্সটা কত হয় 2 পাই r হয়। তো তোমাকে যদি বলা হয় dx মানে AB লেন্থের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, তার ভ্যালু যদি এটা হয়, তাহলে বাকি অংশ B C D E উল্টো দিকে বাকি অংশ AB এর উল্টো দিকের বাকি অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড সেম এটাই হবে, ডিরেকশন হবে কোন দিকে, ডিরেকশন হবে এই দিকে। এইটা একটু মনে রাখতে হবে, এটা দিয়ে প্রবলেম আসে। কিরকম কি বললাম, মানে তোমাকে AB পোরশন দিয়েছি, এটা লেন্থ হচ্ছে dx, তার জন্য সেন্টার ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এই দিকে এবং তার ভ্যালু d = 1/4 পাই এপসাইলন নট ল্যামডা dx, কেন ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ dx এর জন্য ল্যামডা dx বাই r স্কয়ার। তাহলে যদি বাকি পোরশন, মানে বাকি পোরশন বলতে কোনটা, যেটাকে আমি দেখো একটু একটু কার্ভ এরকম দিয়ে দেখালাম, এই যে বাকি পোরশন দেখতে পাচ্ছ, বাকি পোরশন এতটুকু পোরশনের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, এইটাই হবে, সেম হবে। এবং কোন ডিরেকশনে হবে, তার ডিরেকশন হবে AB এর জন্য D যেদিকে হয়েছে তার জন্য ঠিক উল্টো দিকে, তবেই তো তোমার রেজাল্ট ইলেকট্রিক ফিল্ড 0 হবে, বুঝতে পারলে? তাহলে তুমি AB বাদ দিয়ে বাকি পোরশন B C D E A পুরোটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম, এটাই ডিরেকশন এটার অপোজিটে। তার মানে আমি আরেকটা ছোট্ট ছবি এঁকে দেখাই, এইটা ধরো একটা সার্কুলার রিং, এই সার্কুলার রিং এর এতটুকু অংশের জন্য, ধরো এখান থেকে শুরু করে এতটুকু অংশের জন্য তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে এই পয়েন্টে, তাহলে এটা ডিরেকশন যদি সাপোজ ধরো এই ডিরেকশন হয়, তাহলে এই যে বাকি অংশ, এই যে বাকি অংশ, এই বাকি পার্টের জন্য ইলেকট্রিক ডিরেকশন এই দিকে হবে, তবেই তো পুরো সার্কুলার রিং এর জন্য রেজাল্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0 হবে। তাহলে এইটা খুব ভালো মতো মনে রাখবে, এটা থেকে প্রবলেম আসে, এটা দেখে নাও। তাহলে আমরা চলে যাব এবার নেক্সট পার্টটাতে। তাহলে এবার নেক্সট চলে আসছি, দেখো নেক্সট প্রবলেম যেটা করব সেটা হচ্ছে সার্কুলার রিং এর জন্য কিন্তু অ্যাক্সিসের উপরে। তাহলে মুছে দিই এটা, তাহলে এটা যেটা করব সেটা হচ্ছে সার্কুলার রিং, মানে ধরো এইটা একটা সার্কুলার রিং আছে, এটা একটা সার্কুলার রিং, এই সার্কুলার রিং এর জন্য আমরা অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব। খুবই ইজি, টেকনিক তো শিখিয়ে দিয়েছি। এখানে তোমাকে একটা ছোট্ট dx ধরো, এই dx এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এই ডিরেকশনে হবে, এটা d, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তার দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট এই দিকে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, একটা কম্পোনেন্ট এই দিকে একটা কম্পোনেন্ট এই দিকে, এটা হবে d cos থিটা আর এইটা হবে d sin থিটা।
সার্কুলার রিং এর জন্য বলছি, এটা তার অ্যাক্সিসের উপরে। আগে ছিল সেন্টারে, সার্কুলার রিং এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড 0, অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড দেখো কত হচ্ছে, dx ধরলাম, তার জন্য ছোট্ট dx এর জন্য ইলেকট্রিক ফিল্ড d এই ডিরেকশনে, থিটা এটা হলে এটাও থিটা হবে, তার একটা কম্পোনেন্ট d cos থিটা d sin থিটা, সিমিলার ওয়েতে এখানে ওটা dx ধরবো, তার জন্য ইলেকট্রিক ফিল্ড এইখানটায় এই ডিরেকশনে হবে d, তারও এটা একটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এই দিকে আবার d cos থিটা আসবে, কারণ এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি থিটা হবে, কারণ এটা এটা ইকুয়াল, তাহলে এই দিকেও একটা d sin থিটা পাবা। তাহলে এখানে দেখো d sin থিটা দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, এই dx এর জন্য d cos থিটার দিকে, d sin থিটা এই দিকে, এই dx এর জন্য d এদিকে, d cos থিটার দিকে, d sin থিটার উপরের দিকে, তাহলে d sin থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, d cos থিটার উপর ইন্টিগ্রেশন করব, তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বার করব, সেটা হবে de cos থিটার উপর ইন্টিগ্রেশন। ব্যাপারটা বোঝা গেল তো, আগের মতোই সেম। তাহলে এখানে তোমাকে d ভ্যালুটা বসাতে হবে, এই ছোট্ট dx এর জন্য কত হবে, d 1/4 পাই এপসাইলন নট ইনটু ল্যামডা dx, এটাই তো চার্জ dq এর মান, ডিভাইডেড বাই এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা তুমি ধরে নাও এইটাকে ধরে নাও তুমি হচ্ছে রেডিয়াস r, আর এটাকে কি ধরবা, ওটাকে তো dx ধরেছো, এটাকে রেডিয়াস, এই ডিসটেন্সটাকে ধরে নাও হচ্ছে d, এটাকে d ধরে নাও, তাহলে এটা কত হবে, রুট ওভার অফ r স্কয়ার প্লাস d স্কয়ার, তাহলে এখানে আলটিমেটলি হবে রুট ওভার অফ r স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার, আর এখান থেকে cos থিটা বার করতে হবে, cos থিটা মানে কি হয়, বেস বাই হাইপোটেনিয়াস, তো বেস মানে হচ্ছে হলো d, আর হাইপোটেনিয়াস মানে হচ্ছে হলো রুট ওভার অফ r স্কয়ার প্লাস d স্কয়ার। দেখে নাও ঠিক আছে কিনা, আমি একবার চেক করে নেই। তাহলে দেখো 1/4/0 lambda dx, ডিসটেন্স মানে এটা স্কয়ার হবে, তো এটা r এটা d, তাহলে রুট ওভার r স্কয়ার প্লাস d স্কয়ার স্কয়ার, cos থিটা মানে বেস হচ্ছে d, হাইপোটেনিউস হচ্ছে এটা। তাহলে এইখানে দেখো এবার তোমার কি হচ্ছে, ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট বেরিয়ে গেল কনস্ট্যান্ট বলে, আর এখানে পাওয়ার এটা রুটটা উঠে যাবে, আর এখানে পাওয়ার হাফ, তাহলে এটা 1 আর হাফ মানে 3 এর 2, মানে 1/r স্কয়ার প্লাস d স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে শুধু আচ্ছা ডিও থাকবে, একটা ডিটাও বাইরে যাবে, শুধু এখানে থাকবে dx এর ইন্টিগ্রেশন হবে, কারণ এই dx টা কি পুরো সারকামফারেন্সটা রিংটার, মানে 2πr, জাস্ট এটা লিখলেই হয়ে যাবে, তাহলে অ্যানসারটা হয়ে গেল e ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট into d divided by r square plus d square whole to the power 3/2 into 2 pi r। তাহলে তোমার এখানে একটা পাই কাটছে, একটা 2 কাটবে, তাহলে উপরে হচ্ছে r into d, নিচে হচ্ছে 2 epsilon naught into r square plus d square whole to the power 3/2, এইটা পেয়ে গেল ইলেকট্রিক ফিল্ড। মানে এইভাবে তোমাকে বার করতে হবে, বার করতে দিতেও পারে। তাহলে আমরা কি পড়লাম আজকে পড়লাম হচ্ছে সার্কুলার রিং এর সেন্টার ইলেকট্রিক ফিল্ড টোটাল রিং এর জন্য 0, সেমি সার্কুলার জন্য ভ্যালু বার করেছি, আর যে টেকনিকটা শেখালাম যে একটা পোরশনের জন্য যা হবে বাকি পোরশনের জন্য সেম হবে কিন্তু অপোজিট ডিরেকশনে, আর সার্কুলার রিং এর যদি অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে এইটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকের মতো লেকচার এতটুকুই থাকবে, কারণ এই পার্টগুলো একটু অ্যাডভান্স ছিল, কঠিন ছিল, যেগুলো বলে দিলাম, যেগুলো থেকে কিন্তু যেই মেনে অনেক প্রবলেম দেয়। নিটেও প্রথম দিকের যে দুই একটা প্রবলেম ছিল সেগুলো আসে, মানে এমন না যে দেবে না, আস্তে আস্তে দিনের দিন কঠিন কোশ্চেন কঠিন হচ্ছে। তো আজকের ডাব্লিউবিপি তোমাদের থাকবে, সেটা এইগুলোর উপর বেস করে আরো বিভিন্ন রকমের প্রবলেম সেট করা থাকবে, তো সেগুলো সলভ করবে, তারপরে সেগুলো আবার সলিউশন দেওয়া হবে। ওকে, তাহলে আজকের মতো ক্লাস কমপ্লিট করলাম, নেক্সট দিন দেখা হবে আবার।